বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল দেখছেন তাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এমএফআই শীর্ষক অনুষ্ঠানে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ ও চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশে কার্যরত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের একটি অ্যাসোসিয়েশন। এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 1997 সালে কোম্পানি আইনে অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধিত হয়। এই প্রতিষ্ঠানটি এর সংস্থাসমূহের জনবলের দক্ষতা উন্নয়ন, তাদের পক্ষে লবিং অ্যাডভোকেসি, তাদের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, গবেষণা পরিচালনা এবং সর্বোপরি তহবিল যোগানে সহযোগিতা করে থাকে। আজকে এই আলোচনা অনুষ্ঠানের 38তম পর্বটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য পুয়ার এর সৌজন্যে প্রচারিত হচ্ছে। আমাদের সাথে যে দুজন বিশেষ অতিথি আছেন আমি তাদেরকে পরিচয় করিয়ে দেই। আমার ডান পাশে আছেন গ্রামীণ ট্রাস্টের সম্মানিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাই খান এবং আমার বাম পাশে আছেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি পুয়ার এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ জুবায়ের হাসান। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি গ্রামীণ ট্রাস্টের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাই খান স্যারের কাছে। স্যার, আমি দেখেছি যে আপনি গ্রামীণ ব্যাংকে জয়েন করার পর নেপালে কাজ করেছেন, বাহরাইনে কাজ করেছেন, কচবতে কাজ করেছেন এবং এরপরে আপনি গ্রামীণ ট্রাস্টের কারণেই বিভিন্ন দেশে অনেক সেমিনার ওয়ার্কশপ পরিচালনা করেছেন। এই যে আপনার এত অভিজ্ঞতা, এর মধ্য থেকে আপনি আমাদের বাংলাদেশে বর্তমানে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলছে এদের জন্য একটা স্ন্যাপশট কীভাবে বর্ণনা করবেন? আসলে ক্ষুদ্র ঋণের জন্মটাই রইল বাংলাদেশে। সারা পৃথিবী জানে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পাশের জোবরা গ্রামে 1976 সনে নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনুস পরীক্ষা নিরীক্ষা করতে করতে এটা শুরু করছিলেন। এটা প্রথম ছিল একটা পরীক্ষামূলক প্রকল্প, তারপর আস্তে আস্তে সেটা বাস্তবায়ন হইতে হইতে একটা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে একটা শেপ ধারণ করে এবং এইটা বর্তমান বিশ্বে ক্ষুদ্র ঋণ কিন্তু অন্তর্বর্তীমূলক অর্থায়নের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্প আকারে উনি শুরু করছিল, তারপরে এটা গ্রামীণ ব্যাংক হইল, একটা স্পেশালাইজড ব্যাংক। এবং এই পথ ধরে কিন্তু বাংলাদেশে এখন আমার মনে হয় যে বহু এনজিও এমএফআই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সাথে জড়িত। আমার যতটা জানা আছে গ্রামীণ ব্যাংক সহ 5 কোটির বেশি গ্রাহক আছে। আমি যেই প্রতিষ্ঠানে আছি গ্রামীণ ট্রাস্টের সৃষ্টিটাই হয়েছিল গ্রামীণ ব্যাংকের মডেলটা বা এই ক্ষুদ্র ঋণের মডেলটা সারা পৃথিবীতে রিপ্লিকেট করার জন্য, সম্প্রসারণ করার জন্য। যেহেতু গ্রামীণ ব্যাংক একটা স্পেশালাইজড ব্যাংক, তার ম্যান্ডেটটা হচ্ছে উইদিন দ্য গ্রামীণ ব্যাংক বাংলাদেশ তারা কাজ করতে পারবে, বাংলাদেশের বাইরে পারবে না। কিন্তু পিপলস আর ইন্টারেস্টেড টু রিপ্লিকেট দিস মডেল ইন দেয়ার কান্ট্রিজ, ইন দেয়ার রিজনস। ওইটা মাথায় রেখে 1989 সালে প্রফেসর ইউনুস গ্রামীণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন এবং আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের এখন 45টা দেশে 155টা পার্টনারের মাধ্যমে আমরা এই ক্ষুদ্র ঋণ কার্যক্রমগুলি রেপ্লিকেট করতেছি। ঠিক গ্রামীণ ব্যাংক মডেলটাই রেপ্লিকেট করতেছি এবং সেই মডেলটা কিন্তু আমরা রেপ্লিকেট করছি ফলোয়িং দ্য প্রিন্সিপাল অফ সোশ্যাল বিজনেস, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স করতেছি অ্যাজ এ সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসা হিসাবে আর কি। ওই দেশের সরকার অথবা কোনো ফাউন্ডেশন অথবা বেসরকারি ব্যাংক অথবা এনজিও তারা তহবিলটা মোবিলাইজ করে, আমরা বেসিক্যালি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টটা দিই এবং একটা ফি নেই আমরা, অথবা জয়েন্ট ভেঞ্চারে আমরা একটা কোম্পানি করি এবং আমরা কিন্তু এইখান থেকে কোনো অর্থ যায় না। আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের কারণে তারা আমাদেরকে পার্টনারশিপ হিসেবে এটার সাথে যুক্ত করে এবং আমাদেরকে অনেক কোম্পানি হলে শেয়ার দেয়, অথবা যদি ফাউন্ডেশন হয় তাইলে টেকনিক্যাল পার্টনার হিসেবে আমরা তাদেরকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিই এবং সেইখানেও প্রায় ধরেন মোর দেন 25 বিলিয়ন বড়োয়ার্স এখন আছে সারা পৃথিবীতে আর কি। 21টা দেশে আমরা ডাইরেক্টলি গ্রামীণ ব্যাংক রিপ্লিকেট করছি, অর্থাৎ বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার গ্রামীণ ব্যাংক থেকে এক্সপার্টিস নিয়ে সেখানে আমরা করছি। এটাকে আমরা বলি বিউটি মডেল, বিল্ড অপারেন্ট অ্যান্ড ট্রান্সফার মডেল। আমরা গিয়া লোকাল লোকজনরে রিক্রুট করে ট্রেন্ড আপ করে তারপর প্রজেক্টটা ডেভেলপ করে এবং একটা সার্টেন পিরিয়ড পরে যখন মনে হয় যে তারা এখন চালাইতে পারবে আমরা তখন তাদের কাছে হ্যান্ড ওভার করে এটা দিয়ে চলে আসি আর কি।
তো সেই ক্ষেত্রে কিন্তু এখন ক্ষুদ্র ঋণ একটা বিশাল ভূমিকা রাখতেছে, এবং এটার ইম্প্যাক্ট আমি যদি গভীরে না যাই, জি আমি যদি একটু স্টাডি না করি, ভাবে অনেক রকমের সমালোচনা আমরা করতে পারি, বা আমরা অনেকে করি, অনেকে শুনি, কিন্তু আপনি যদি ইনডেপথ স্টাডির মধ্যে যান, আপনি যদি বেনিফিশিয়ারিদের কাছে যান, তাদের জীবনের কাহিনীটা শোনেন, কোত্থেকে শুরু করছিল, কোথায় আসছে, তো দেখা যাবে যে জিরোর থেকে শুরু করে আসে এখন অনেক দূর, গ্রাজুয়েশন হয়ে গেছে তার, কিন্তু ইম্প্যাক্টটা কারণেই কিন্তু এটা বাড়তেছে। এটা হলো মূল বিষয়। থ্যাংক ইউ স্যার। আমরা আবার আপনার কাছে আসবো এই বিষয়ে। আমি এখন জোবাইর হাসানের কাছে যাব। আপনি এনভায়রনমেন্ট সায়েন্স এবং এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করে চলে গেলেন নেদারল্যান্ডে, সেখানেও এনভায়রনমেন্টের উপরে কাজ করে আবার আপনি আসলেন জার্মানিতে, এবং জার্মানিতে আপনি এনভায়রনমেন্টের সাথে যে ইন্স্যুরেন্সে কীভাবে ফাইন্যান্স করা যায় এবং হেলথ কনসার্নটাকে আপনি নিয়ে এসেছেন, এগুলা করার পরে আপনি ডরপে এসে মাইক্রোক্রেডিটের সাথে যখন যোগ দিলেন, আমাদের জানার বিষয় হলো এই যে এত কিছু আপনি পড়লেন, পড়ার পর আপনি এখানে কাজ করলেন। আমরা জানি যে এই প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে এগুলো মেম্বারশিপ কনসার্ন, নট আপনার ওনারশিপ কনসার্ন। তো ওনারশিপ কনসার্ন আমাদের দেশে যেমন সমবায় সমিতি, কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানটার নামের সাথে অফ যুক্ত হওয়াতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি পুয়ার, এটাকে আপনি কিভাবে সার্বিক কার্যক্রমে চালাচ্ছেন, যেটা অন্য প্রতিষ্ঠানগুলো যেগুলো মেম্বারশিপ কনসার্নে সব প্রতিষ্ঠান আপনি জানেন, ওরা অনুপ্রাণিত হবে আপনার কাজ দিয়ে, একটু যদি আমাদেরকে বলেন কাইন্ডলি। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দ্য রুরাল পুয়ার আমাদের এখানে, অফটাকেই আমি গুরুত্ব দিই। জি জি। তো এখানে মানে গ্রামীণ দরিদ্র যারা, তাদেরকে নিয়েই কাজ, এবং উন্নয়ন সংস্থা হিসাবে কাজ, এই জন্যই ডর্প। আর আরেকটি বিষয় হলো ডর্প, এটা হলো একটা ডাচ ওয়ার্ড, মানে ওটার অর্থ হচ্ছে গ্রাম। এটা নেদারল্যান্ডসের ডর্প মানেই হলো গ্রাম, এবং ওইটা আমাদের এই জন্য একটা স্লোগান, এবং যে গ্রামেই অনেক কাজ প্রয়োজন এবং গ্রামেই উন্নয়নটা দরকার, সেই কারণেই ডর্প ওখানে গ্রামে কাজ করে। এবং অফ দি পুয়ার যেটা বললেন, যে আমরা এটা বিশ্বাস করি, বিশেষ করে ডর্প অফিসিয়ালি 1991 সাল থেকে ধ্বংস থেকে সৃষ্টি, শুনতে হবে তাদের কথা যাদের কথা হয়নি শোনা, এবং নিজের পায়ে দাঁড়ানো সমিতি, এই বিষয়গুলির উপর বিশ্বাস করে প্রতিষ্ঠিত হয়। এটা হলো দরিদ্র জনগোষ্ঠীর প্রতিষ্ঠান, অফ দ্য পুয়ার, নট ফর দ্য পুয়ার, তাদের জন্য নয়। এটা এই বিশ্বাস থেকে এটা চলছে, এবং আমরা বিগত এই প্রায় 35 বছর পর, বা এখন আমাদের 38 বছর চলছে, এই সময় আমরা দেখেছি যে আসলে গ্রামীণ জনগোষ্ঠীকে যদি আমরা অন্তর্ভুক্তিমূলক কোনো উন্নয়নে আনতে হয়, তাহলে ক্ষুদ্র ঋণ ওয়ান অফ দ্য অনেক কিছুর মধ্যে একটি বিশেষ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এবং সেই কারণেই দেখা গেছে যে আমাদের উপকূলীয় অঞ্চল, হাওর অঞ্চল, তারপরে পাহাড়ি অঞ্চল, বা আমাদের দক্ষিণ পশ্চিমের যেই লবণাক্ততা গৃহীত যেই অঞ্চল, সেখানে আসলে মানুষ নানাভাবে দারিদ্র্য সীমার নিচে আছে, এবং এই দারিদ্রতা দূর করার জন্য তাদের শুধু আপনার বিভিন্ন রকম প্রকল্প বাস্তবায়ন বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সেই জন্যই এইসব উন্নয়ন সংস্থাগুলো যেইভাবে এগিয়ে আসছে। তাদের ওনারশিপটা কিভাবে এস্টাবলিশ করছেন ওখানে? এখানে ওনারশিপটা যে তারা একটি সংগঠনের অংশী হিসাবে আছে এখানে। তারা যখন আমরা বলছি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স এজ এ হিউম্যান রাইটস, কারণ এই অর্থনৈতিক প্রবেশগম্যতা যদি একটা মানুষের মধ্যে থাকে, এবং এটা তার মানবাধিকার পাওয়ার ক্ষেত্রে, এবং সেটাই সে তখনই ওটা নিতে পারে যখন সে ওটার অংশী হিসাবে সে অংশীদারিত্বটা গ্রহণ করতে পারে। এই জায়গাটায় আমাদের একটি এবং স্ট্রং একটা আমাদের স্ট্যান্ডিং পয়েন্ট আছে, যে যারা এখানে অংশগ্রহণ করবে তাদের অংশগ্রহণটার একটা অংশীদারিত্ব যাতে তারা পায়। আপনাদের রেজিস্ট্রেশনও দেখা যায় যে সোশ্যাল ওয়েলফেয়ারও আপনারা রেজিস্ট্রেশন আছেন, এনজিও বিরুদ্ধেও আছেন, এবং পরে আবার আর বোধে আপনারা নিয়েছেন কিনা আমি ঠিক জানি না। এটা হচ্ছে যে, যেমন আমরা যদি আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থার বাংলাদেশে যে নীতিমালা বা যেই ধরনের নিয়মকানুন, সেখানে সোশ্যাল ওয়েলফেয়ারের আওতায় আমাদেরকে সার্টিফিকেট নিতে হয়, এবং একই সাথে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, যদি আমরা বৈদেশিক সাহায্যপুষ্ট কোনো কার্যক্রম বাস্তবায়ন করি বাংলাদেশে, তাহলে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর একটি তৎপরতা বা রেগুলেটরি অথরিটি হিসেবে তারা থাকে। একইভাবে
এমএফআইয়ের যেই কার্যক্রম বা যেই ধরনের নীতিমালা, সেখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থাকে এবং তাদের অথরাইজড হয়েই আমাদের করতে হয়। এই দুইটা সংমিশ্রণেই কিন্তু আমাদের এখন চলতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখিও হচ্ছি, আবার একই সাথে এটাকে কিভাবে উতরানো যায় সেই বিষয়টাও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি এবং বিভিন্ন বিশেষ করে, এবং এটা যেটা আপনি গুরুত্বপূর্ণ কথাটা বলছেন যে তারা কিভাবে অংশীদার হচ্ছে, আমরা কিন্তু এই জায়গাটাই ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে বটম আপ অ্যাপ্রোচে কাজটা করতে হবে। জনগণের অংশগ্রহণ মানে শুধু ওই আমরা কিছু লোককে নিয়ে উঠান বৈঠক করলাম, তারপর তাদেরকে একতরফা একটা স্বাস্থ্য সেবার কথা বললাম বা শিক্ষার কথা বললাম তা না, তাদের ওনারশিপটা ক্রিয়েট করা, তারা যাতে ওখানে। থ্যাংক ইউ হাসান সাহেব। যে সকল প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ কার্যক্রম করছে এগুলোর কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান সোশ্যাল ওয়েলফেয়ার থেকে রেজিস্ট্রেশন নিয়ে পরবর্তীতে এখানে এসেছে। তাহলে এই যে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এবং পাশে পরবর্তীতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম এবং এরপর আমরা যে সোশ্যাল বিজনেসের সাথে ট্যাগ করি, এই তিনটা বিষয়কে কীভাবে আপনি অন্য সাধন করবেন স্যার? এইটা আপনি যদি আমার মনে হয় যিনি সোশ্যাল বিজনেস, এই যে সামাজিক ব্যবসা থিওরিটা নিয়ে সারা পৃথিবীতে প্রমোট করার চেষ্টা করতেছেন আমাদের বর্তমান চিফ অ্যাডভাইজার আমাদের নোবেল লরিড প্রফেসর মোহাম্মদ ইউনুস, উনি কিন্তু সামাজিক ব্যবসার একটা খুব পরিষ্কার এবং স্পষ্ট একটা সংজ্ঞায়িত করছেন কিন্তু আসলে সেটা হচ্ছে যে ব্যবসায়িক ভঙ্গিতে সামাজিক সমস্যার সমাধান, যে কোনো সামাজিক সমস্যার সমাধান, কিন্তু এইটা হলো ব্যবসায়িক ভঙ্গিতে। এবং ওনার একটা কথা আছে যে এ চ্যারিটি ডলার হ্যাজ ওয়ান লাইফ, এ সোশ্যাল বিজনেস ডলার হ্যাজ এনলেস লাইফ। কারণ ন্যাচারালি চ্যারিটি ইজ এ ওয়ান শট গেম, বাট সোশ্যাল বিজনেস যেহেতু এটা ব্যবসা, তার মানে হলো এটা ইনভেস্ট হবে, অনগোয়িং প্রসেস, এবং এটার যে কোনো একটা সমস্যা উদ্দেশ্য করে একটা কোম্পানি হবে একদম আরজিসিতে রেজিস্টার্ড কোম্পানি, এবং সেখানে ইনভেস্টর থাকবে, কিন্তু ইনভেস্টররা কখনো কোনো ডিভিডেন্ড নেবে না, শুধু উনি যেটুকু ইনভেস্ট করবে সেই পরিমাণ টাকা সে ক্রমে 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 সেখান থেকে উঠাই নিতে পারবে যদি ইচ্ছা করে, কিন্তু তার ওনারশিপটা থাকবে এবং সারপ্লাস যেটা হবে সেটা আবার রিইনভেস্ট হবে ফর দ্য সোসাইটি, ফর দ্য এক্সপানশন অফ দ্য প্রোগ্রাম আর কি, যেটার জন্য হয় আর কি। সামাজিক ব্যবসা হইতে হইলে যে এটা কোম্পানি ফর্ম করতে হইব, এটা শেয়ার হোল্ডার ব্যক্তি হইতে পারে, প্রতিষ্ঠান হইতে পারে, যে কয়েকজন মিলা হইতে পারে, এমএফআই হয়েই করতে পারবে কিনা, এমএফআইও যে মনে করে করবে করতেছে। যেমন আমরা আমাদের যেমন চায়নাতে একটা প্রোগ্রাম আছে, এটার নাম হলো গ্রামীণ মাইক্রো ক্রেডিট কোম্পানি ইন সাংডু, ইনার মঙ্গোলিয়া প্রভিন্সের সাংডু কাউন্টিতে আমরা একটা করছি, এবং ওইটার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে আমরা বলছি ইটস এ সোশ্যাল বিজনেস, এবং সোশ্যাল বিজনেসের 7টা যে প্রিন্সিপাল আছে সেটা ওনার বইতে লেখা আছে, সেটা কিন্তু আমরা ওইটার মধ্যে আর্টিকেলের মধ্যে কিন্তু ইনকর্পোরেট করে দিছি। এবং ওইটার যেমন 99% শেয়ার হোল্ডার হইল গ্রামীণ ট্রাস্ট, আর 1% শেয়ার হোল্ডার হইল চায়নাস একটা লোকাল এনজিও। আমরা কেউ কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ারও করি না, নেই না, যা লাভ হয় সেটা আবার এখানে ইনভেস্ট হয় আর কি। মাইক্রো ফাইন্যান্স এজ এ সোশ্যাল বিজনেস করা খুবই সম্ভব কিন্তু, এবং সেটা ওয়েলফেয়ার হোক বা মাইক্রো ফাইন্যান্স হোক, যে কোনো প্রতিষ্ঠানে তার নিজেকে সোশ্যাল বিজনেসে এঙ্গেজ করতে পারে, যদি করতে চায় তাহলে সোশ্যাল বিজনেসে সে এঙ্গেজ করতে পারে। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা এখন ডর্পের একটি তথ্যচিত্র দেখে আসি। আমি জবের সাথে জড়িত আছি 8 বছর ধরা। প্রথম 40,000 টাকা লোন নিয়েছিলাম, পরের বছর 60,000 নিয়েছিলাম। চেষ্টা করে মোটামুটি অনেক সফলতা আছে। আমি তো 3টা মেয়া বিয়ে দিচ্ছি।
আমার স্বামী নাই, আমার ছেলেকে নিয়ে আমার সংসার, এখন আমরা মা ছেলে খুব সুন্দর আছি। ধন্যবাদ জব সংস্থা, আমাদের সাহায্য না থাকলে আমি এত দূর আগাতে পারতাম না। আর্থিক ক্ষমতা মানে অর্থনৈতিক যদি আমার একটা শক্তি থাকে তাহলে কিন্তু বড় শক্তি। এই আর্থিক যখন সক্ষমতা থাকে, আর্থিক শক্তি থাকে, তখন কিন্তু মনের জোরটাও ভালো থাকে। স্বাস্থ্য ভালো থাকতে হবে, শিক্ষা, নারীদের অংশগ্রহণ এবং স্বাস্থ্যসম্মত পানি এবং টয়লেট, এবং সর্বশেষ হলো আমাদের সবার অধিকার। জনাব হাসান, আপনাদের প্রতিষ্ঠানের যে ভিশনে কিন্তু দুটো কথা আমরা খুব ইম্পর্টেন্টভাবে দেখেছি। একটা হলো সেলফ প্রপেলড ইন রিয়েলাইজিং পটেনশিয়ালস। এই যে রিয়েলাইজিং পটেনশিয়ালস, আবার বলছেন সেলফ প্রপেলড, এবং একই সাথে আরেকটা কথা বলেছেন এনজয় রাইটস উইথ ডিগনিটি। এই দুটো কথাকে বাস্তবায়ন করতে গিয়ে প্রতিষ্ঠানে কি কি কার্যক্রম করছেন প্লিজ? আমাদের এই ভিশন বা আমরা এটাকে বাংলা করেছি লক্ষ্য বলছি আর কি, যে সংস্থার লক্ষ্য, এবং সেখানে আমরা বলতে যাচ্ছি যে আমাদের দেশের মানুষের যেই, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর যেই সম্ভাবনাটা আছে সেটা উপলব্ধি করে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং তাদেরকে একটি মর্যাদা সম্পন্ন জীবনযাপন তৈরি করে দেওয়া এবং বা একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, যাতে তারা একটা ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারে। এটাই হলো আমরা ওই যে সেলফ প্রপেলড বা যে কথাটা আপনি বলেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কানেক্টিং দ্য ডিসকানেক্টস, মানে যাদের সাথে যোগাযোগ হয় না তাদের সাথে যোগাযোগ করার দেওয়াটাই আমাদের কাজ। ইনক্লুশনে আসলে এখন ইনক্লুশন হয়নি। আপনার এই আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই। এই জায়গাটায় যে আমরা দেখেছি যে যাদের আছে তাদের কাছেই যায় মানুষ, কিন্তু যাদের নাই তারা কিভাবে কানেক্টেড হবে, এইটাই হলো আমাদের মূল লক্ষ্য। এবং এখানে আমরা কানেক্টিং দ্য ডিসকানেক্টস, এটাই আমাদের স্লোগান। ইউএনডিপির একটি তথ্যে আছে প্রায় 4,17,00,000 মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে। তো এই যে তারা ডিসকানেক্টেড আমাদের এই যে উন্নয়নের জায়গা থেকে, এটাকে কিভাবে কানেক্টেড করা যায়। আপনারা জেনে খুশি হবেন যে 2005 সাল থেকে আমরা একটি বিষয়কে সম্পৃক্ত করেছি, যেটা এখন বাজেটে আছে, মাতৃত্বকালীন ভাতার যেটা, সেটা হলো যে শহরের জনগোষ্ঠী বা শহরের মায়েরা শুধু ছুটি পাবে বা যারা অ্যালাউন্স পাবে তা না, গ্রামের যারা একদম প্রত্যন্ত অঞ্চলে সেই সব মায়েরা যদি অ্যালাউন্স পায়। এই ভাতাটা কিন্তু নোমান ভাই দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন করেছেন এবং তার সুফল, সে আন্দোলনের সুফল কিন্তু বাংলাদেশের মানুষ পেয়েছে। এখন সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদে প্রায় 20 জন করে মায়েরা এই ভাতাটা পাচ্ছে এবং এটা এখন বর্তমানে বাংলাদেশের বাজেটের ভিতরেও আছে। আরেকটা জিনিস এটা হলো যে আমরা অধিকার বাস্তবায়নের জন্য বাজেটকে কিভাবে অংশগ্রহণমূলক করা যায় সেটা চেষ্টা করছি। প্রায় আমরা বাংলাদেশের 8টি বিভাগেরই প্রায়